ইন্ডিয়া গেছে, আপনারা কোথায় যাবেন আপনারা চিন্তা করে দেখেন। জনগণ মুখে দাঁড়ালে আপনাদের কিন্তু কোন ঠিকানা পাবেন না। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, ফ্যাসিস্টকে খেলিয়েছে, দানবকে সরিয়েছে, আরো কি দানব যেন না তৈরি হয়। প্রিয় ভাইরা, জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় সংগঠক সিরাজিকে। বন্ধুরা আমাদের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট সাংবাদিক, লেখক, সাহিত্যিক, প্রজন্ম একাডেমির বিপ্লবী সভাপতি কালাম ফয়জিকে। সংক্ষিপ্ত আমাদের প্রিয় নেতার অনুরোধ সকলেই যাতে আমরা সংক্ষিপ্ত বক্তব্য রাখি। জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বন্ধুবর হুমায়ুন কবির ব্যাপারী, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জয়নাল আবদিন ফারুক, আমি তবে সংক্ষেপে বলছি, আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের কিংবদন্তিতুল্য শিল্পী জনাব মনির খান, রেজাউদ্দৌলা চৌধুরী, ইসমাইল হোসেন, মোস্তফা কামাল মজুমদার, আমাদের নজরুল রহমান এবং আমাদের রবি, আমাদের প্রোগ্রাম জনাব সৈয়দ মুজাফফর হোসেন সাহেব, উপস্থিত সুধী মন্ডলী, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি ম্যাডাম জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে আজকে সাংস্কৃতিক দলের আলোচনা সভা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুধী মন্ডলী, আপনারা জানেন একজন ব্যক্তির জন্য একটা দেশ বেঁচে যায়, আর আরেকজন ব্যক্তির জন্য একটা দেশ আধিপত্যবাদ মুক্ত হয়, এটা কি কল্পনা করা যায়? এবং দুইজন ব্যক্তি একই পরিবারের সদস্য এবং দুইজনই হচ্ছে এদেশের স্বামী স্ত্রী, মানে সাংসারিক জীবনে তারা স্বামী স্ত্রী। আরেকজন ব্যক্তি নেতৃত্ব দিয়ে দেশকে গণতন্ত্রের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটা আমাদের দেশের জন্য সৌভাগ্য। একটি দেশ স্বাধীন, আপনারা জানেন ভারতবর্ষে অনেকগুলো জাতিগোষ্ঠী আছে, কিন্তু এককভাবে কোনো জাতিগোষ্ঠী স্বাধীন নয়। এরকম ৩৬-৩৭টা জাতিগোষ্ঠী আছে, যেমন মারাঠি, গুজরাটি, হিন্দি, বেলুচি ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাঙালিরা আলাদা একটা স্বাধীন ভূমির মালিক হয়ে গেছে এবং সেই স্বাধীনতা অক্ষুণ্ণ আছে। স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতা যুদ্ধে অবতীর্ণ হয়েছেন, স্বাধীনতা ছিনিয়ে নিয়েছেন এবং একসময় আবার স্বাধীনতার পরে এদেশটা একেবারেই মনে হয় যেন স্বাধীনতা হারাতে বসেছিল। সেই অবস্থায় জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণ করে একটি দেশ বেঁচে গেছে, একটি দেশ তার আত্মপরিচয় প্রতিষ্ঠিত হয়েছে। সেটা হচ্ছে আমরা কোনো দেশের অংশ নই, আমরা একটি স্বাধীন দেশ, স্বাধীন দেশের নাগরিক, আমরা বাংলাদেশি। এই পরিচয়টা জিয়াউর রহমান আমাদের দিয়ে গেছেন। ঠিক একইভাবে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমি মাঝে মাঝে ভাবি, একেবারে সংক্ষেপে শেষ করছি, আমরা মাঝে মাঝে ভাবি খালেদা যদি বেঁচে না থাকতেন তাহলে যেভাবে জগদ্দল পাথরের মতো এই ফেসিবাদী হাসিনা এবং ভারতের দালাল এবং আধিপত্যবাদের শক্তির অংশ তিনি যেভাবে চেকে বসেছিলেন, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেতই আমাদের মেজররা ইন্ডিয়ার মেজররা আমাদের মেজরদের বলতো আপনার জুতা মুছে দেওয়ার জন্য, সেরকম একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গেছিল। একজন মানুষের আপসহীনতার জন্য এই দেশ সেই আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে গেছে। আমার কাছে অহংকার মনে হয়, আল্লাহ ম্যাডাম জিয়াকে বাঁচিয়ে রেখেছে এত নির্যাতনের পরও একটি দেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট রাখার জন্য। আমরা মনে করি তিনি সম্মান ফিরে পেয়েছেন, আমরা তাকে সম্মান জানাচ্ছি। এবং আপনারা জানেন জিয়াউর রহমানের জানাজা সর্ববৃহৎ জানাজা, আমার মনে হয় খালেদা জিয়ার যখন জানাজা হবে সেটা হবে আরো বৃহৎ এদেশের। এবং আরেকটা কথা বলে শেষ করি, একজন গোয়েন্দা সংস্থার ব্যক্তি তিনি তারেক রহমান তখন দেশের বাইরে যান নাই, চিকিৎসার জন্য তিনি পিজি হাসপাতালে আছেন, বাইরে যাবেন। সেই গোয়েন্দা সংস্থার টেবিলে বসে উনি বলতেছিলেন, মাহবুবুর রহমান এসপি পলিটিক্যাল তখন ছিলেন, উনি বলছিলেন তারেক রহমান এখনো দেশের বাইরে যান নাই, কিন্তু যেদিন তিনি দেশে ফিরবেন দেশের মানুষ তাকে রিসিভ করার জন্য এত মানুষ ঢাকা শহরে সমবেত হবে, ঢাকা শহরটা অচল হয়ে যাবে। আমরা সেই অচল অবস্থা দেখার অপেক্ষা করছি। সাংস্কৃতিক দলকে ধন্যবাদ, আমাদের প্রধান অতিথি সহ যারা আছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের প্রিয় নেতা কালাম ফয়জিকে। বন্ধুরা, আমার এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রিয় নেতা জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া সম্রাটকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য নিয়ে আসছেন শাহজাহান মিয়া সম্রাট। সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা যাতে সংক্ষিপ্ত বক্তব্য রাখি।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত বিএনপির মাননীয় চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৮০তম জন্মবার্ষিকী ৮১তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা সহযোদ্ধা সভাপতি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সেনবাগ থেকে নির্বাচিত নোয়াখালীর ৬ বারের মাননীয় সংসদ সদস্য, বিরোধী দলীয় সাবেক সিপি, বীর মুক্তিযোদ্ধা, মৃত্যুঞ্জয়ী নেতা আমাদের জনাব জয়নাল ফারুক। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ৮০ দশকে আমরা যখন হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, সেই আন্দোলনে প্রধান নেতৃত্ব জনাব রেজাউদ্দৌলা চৌধুরী, আমাদের প্রখ্যাত সাংবাদিক কামাল ভাই, মনির খান, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক দলের সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক, নায়ক জনাব মনির খান, বিভিন্ন भैया जी सारा से अच्छा দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই ভারতীয় উপমহাদেশে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, এই ভারত উপমহাদেশে অনেক রাজনৈতিক নেতা, বহু রাজনৈতিক নেতা বিচরণ আছে। ভারতের ইন্দিরা গান্ধী ছিল, জওহরলাল নেহরু ছিল, পাকিস্তানের আপনার জুলফিকার আলী ভুট্টো, বেনজির ভুট্টো, আমাদের বাংলাদেশে শেখ মুজিবুর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মৌলানা ভাসানী, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এখন আমাদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন জনাব তারেক রহমান। এর মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছে একমাত্র নেত্রী যিনি ক্যারিজমাটিক লিডার। ক্যারিজমাটিক লিডারের একটা বৈশিষ্ট্য আছে, সকলে ক্যারিজমাটিক লিডার হয় না। কোন কোন ইতিহাসকে আপনার ভঙ্গুর করে কেউ কেউ ক্যারিজমাটিক লিডার হয়, সেটা হচ্ছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ক্যারিজমাটিক লিডারের বৈশিষ্ট্য হচ্ছে তিনি যে আদর্শকে বহন করবেন, সেই আদর্শের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি লোক গোমরার মতো ঘুরতে থাকবে, সেটা হচ্ছে বেগম জিয়া বা জিয়াউর রহমান। ক্যারিজমাটিক লিডারের বৈশিষ্ট্য হচ্ছে রাত্রে ৩টা হোক, ১টা হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, সমস্ত বাধা, ভয়ানক প্রলয়ঙ্কারী ঝড় হোক, সমস্ত বাধাকে অতিক্রম করে তার মিটিংয়ে লক্ষ লক্ষ লোক থাকবে, সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, অন্য কেউ নয়। আমরা শেখ মুজিবের, আমি যখন আমি ক্লাস করে শেখ মুজিবের এই দেশে জনপ্রিয়তা ছিল 98 ভাগ। তখন আমাদের আমি তখন আমি পরিবারের লোক ছিলাম, আমার বড় ভাই, আপন বড় ভাই মুক্তিযোদ্ধা। সেখানে সেই শেখ মুজিব যখন মারা গেল, তখন কিন্তু তার জানাজা লোক হয়েছিল, কেউ বলে 17 জন, কেউ বলে 16 জন, কেউ বলে 18 জন, গড়ে 16 জন ধরতে পারে। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন মারা গেল, তার জানাজায় লোক হয়েছিল 30 লক্ষ। এটাই হচ্ছে ক্যারিজমাটিক লিডার, এর ব্যতিক্রম কিছু না। 1990-তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমরা ডাকসুর নেতৃত্বে যখন হোসেন মোহাম্মদের সাথে 8 বছরের আন্দোলন করে তাকে যখন গদিচ্যুত করলাম, 91 সনে নির্বাচন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, শাহাবুদ্দিন সরকারের অধীনে। মাত্র তিনি 3 মাসের জন্য দায়িত্ব পেয়ে 2 মাস 23 দিনের মাথায় তিনি নির্বাচন সম্পন্ন করেছিলেন। 2 মাস 23 দিন, 1991 সনের 27-এ
আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের প্রথম আমাদের জনাব আব্দুল ফারুক সাহেব এমপি নির্বাচিত হয়েছিলেন। আর আজকে কতদিন হলো? 1 বছর, আপনার প্রায় 7-8 দিন হয়ে গেল, নির্বাচনের কোনো নাম গন্ধ নাই। এক একজন এক এক জায়গায় এক এক কথা বলতেছে। যে কথা বলছিলাম, মূল কথাটা সেটা হচ্ছে, তখন ওই শেখ হাসিনা ওয়াজে ওনার তো কোনো জনপ্রিয়তা নাই। 1991 সালে 3 সিটে দাঁড়িয়ে 1 সিটে নির্বাচিত হয়েছিল একটি সাম্প্রদায়িক ভোটের কারণে, আমাদের গোপালগঞ্জের কারণে। তাহলে সে নির্বাচিত হতে পারতো না, বিরোধী দলীয় নেত্রী হতে পারতো না। যেমন 1979 সালে বিরোধী দলীয় নেতা হওয়ার কথা ছিল এই ফারুক ভাই দেশের আপনার এই যে আপনার মালিক সাহেব, এক সময়কালের শেখ সাহেবের আপনার স্পিকার ছিলেন, মালিক সাহেবের বিরোধী দলীয় নেতা হওয়ার কথা ছিল। কিন্তু মালিক সাহেব নির্বাচিত না হওয়ার কারণে তখন বিরোধী দলীয় নেতা হয়েছিল মাগুরার আসাদুজ্জামান, তার ছেলে হচ্ছে শেখর। এই যে কিছুদিন আগে যে আপনার নানান রকমের আপনাদের প্রশিক্ষণ গেল, এই প্রশিক্ষণের দায়িত্ব প্রাপ্ত নেপথ্য নায়ক হচ্ছেন আমাদের মাদারীপুরের নাসিম আর এই শেখর। এরা আপনার এই বাংলাদেশের মধ্যে রাখো না ভাই, আপনার আইডি তো শর্ট ওই আমাদের মাদারীপুরের রক্ষা ছিল, বলে যে ভারপ্রাপ্ত সভাপতি, বলে যে এখানে সাধারণ নামে বলে ভাই তুই আমার ভারপ্রাপ্ত বলছিস, ইউনিয়নের প্রেসিডেন্ট বানাইছিস, তো ভারপ্রাপ্ত থানা কমিটির প্রেসিডেন্ট বানাইছিস, ভারপ্রাপ্ত খুব খারাপ কথা। যাই হোক, তখন দমদম এয়ারপোর্টে গিয়া এই শেখ হাসিনা ওয়াজের কর্মীদের কিছু শেখানোর ব্যাপার আছে, খালি মিটিং করলে হবে না। যারা আগে তারা কিছু নিয়ে যেতে চায় বাড়িতে, কে কি বললো না বললো আমাদের পরবর্তীতে কি বলতে হবে, এটাও একটা শিক্ষার বিষয়। ঠিক আছে, আর বলবেন, থ্যাংক ইউ। বন্ধুরা, আবার এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী, বাংলাদেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সংগঠক, আমাদের প্রিয় নেতা জননেতা মনির খানকে ওনার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কর্তৃক আয়োজিত পরপর 3 বারের প্রধানমন্ত্রী অফিসের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার 80তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভা। উক্ত আলোচনার সভাপ্রধান সাবেক চিফ হুইপ, বারবার নির্বাচিত সাংসদ এবং খালেদা জিয়া চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলী উপস্থিত রয়েছেন। আমাদের মঞ্চে অনেক নেতৃবৃন্দ রয়েছেন, বড় ভাই সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাউদ্দৌলা চৌধুরী, আজকের সভার সভাপতি জনাব হুমায়ুন ব্যাপারী, উপস্থিত সামনে নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অনেক কথা আমরা বলেছি। আমরা প্রধান অতিথি যিনি আছেন বড় ভাই, তার কাছে দিক নির্দেশনামূলক বক্তব্য শুনব। আমরা বড় অস্থিরতার মধ্যে দিন পার করছি। ভেবেছিলাম 5ই আগস্টের এই পরিবর্তনের পরে সুস্থ বাংলাদেশ, গণতান্ত্রিক সঠিকভাবে চর্চার যে বিষয়টি এবং সুন্দর একটি বসবাসযোগ্য বাংলাদেশ দ্রুত সময়ের মধ্যে আমরা আশা করেছিলাম। দিন যাচ্ছে, বছর চলে গেল। একটি সুস্থ নির্বাচনের যে প্রক্রিয়া বা সুস্থভাবে রাষ্ট্র পরিচালনার যে প্রক্রিয়া, তার কোনো কিছুই আলামত আমরা আজ পর্যন্ত দেখতে পাচ্ছি না। কুচক্রী মহল প্রতিনিয়তই দেশকে অস্থির অবস্থায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, তাতে তার পেছন যে শক্তি সেগুলো অব্যাহত রেখেছে দেশকে অস্থির অবস্থায় রাখার জন্য।
যতটা নির্যাতন, যতটা ত্যাগ সহ্য করেছেন জিয়া পরিবার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, আমরা যদি একবার লক্ষ্য করি, অনেকেই বলি যে আমরা অনেক ত্যাগ করেছি, এই পরিবারের মতো ত্যাগ আসলে কি আমরা করতে পেরেছি? আমি যার পাশে দাঁড়িয়ে কথা বলছেন জয়নালাবুদ্দিন ফারুক, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে দাগ কেটে আছে তার নির্যাতনের সেই দিনটির কথা, সেই সময়টির কথা। উপস্থিত হয়েছেন আমাদের খুব প্রিয় নেতা, সাবেক ছাত্র নেতা, তরুণ ছাত্র নেতা জনাব খায়রুল কবির খোকন, সাবেক এমপি, যুগ্ম মহাসচিব বিএনপি। তাদের নির্যাতনের কথা চিন্তা করলে তারা যেভাবে নির্যাতিত হয়েছেন তার এক চুল পরিমাণ নির্যাতন আমরা সহ্য করি নাই। আল্লাহ পাক উপরে আছেন। এত যন্ত্রণার পরও, এত কষ্টের পরও, পরিবর্তনের পরে আমাদের নেত্রী বলেছেন একটি কথায়, কোনো প্রতিহিংসা নয়, কোনো প্রতিশোধমূলক কোনো আচরণ নয়। যার যে কাজ, সে কাজের স্বীকৃতি সে পেয়েছে। আমি বাড়ি ছাড়া হয়েছিলাম, সে দেশ ছাড়া হয়েছে। এতে তোমরা শান্ত হও, দেশকে সুন্দর করে গুছিয়ে আগামী বসবার জন্য সুন্দর একটি দেশ গড়ার ব্যাপারে কাজ করো। ফসলের মাঠে আগাছা জন্মাবেই, ভালো কৃষকই পারে ফসল পরিষ্কার করে আগাছা দূর করে ফসল ঘরে আনার জন্য। বিএনপি একটি ভালো কৃষক। আমরা মনে করি যা হচ্ছে, যত আবর্জনা আগাছা আছে সব পরিষ্কার করে অচিরেই সুস্থ সুন্দর গণতান্ত্রিক চর্চার মাধ্যমেই একটি সঠিক এবং বসবার জন্য দেশ গঠন করার কাজে আমরা এগিয়ে যাচ্ছি এবং সেটা আগামী দেশ নেয় তার তোমার সফল হবে। এই আশাবাদ ব্যক্ত করে সবার প্রত্যক্ষ করে আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের রাষ্ট্রপতি জিয়া রহমান অমর, বেগম খালেদা জিন্দাবাদ। আমাদের কারণের অহংকার তারেক রহমান দেশে ফিরে আসুন, আমরা সেই অপেক্ষায় আছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আমাদের প্রিয় নেতা জননেতা মনির খানকে। বন্ধুরা, আমার এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক জননেতা রেজাউদ্দৌলা চৌধুরীকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আজকে আলোচনা সভা প্রধান অতিথি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক চিফ হুইপ, যাকে মৃত্যুঞ্জয়ী বলা চলে, কারণ নির্যাতনের, আওয়ামী শাসনের সময় নির্যাতনের ছবি এখনো আমাদের বিভিন্ন ফেসবুক এবং বিভিন্ন জায়গায় ভেসে বেড়ায়। কত কঠিন একটা নির্যাতনের শিকার হয়েছিলেন জনাব জয়নালাবুদ্দিন ফারুক। উপস্থিত বিএনপির যুগ্ম মহাসচিব, তরুণ ছাত্রনেতা জনাব খায়রুল কবির খোকন, উপস্থিত মনির খান, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীত শিল্পী মনির খান, জাসদের সাবেক সাধারণ সম্পাদক এবং আলোচকবৃন্দ, সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বেগম জিয়ার রাজনীতিতে আসলে একটা ব্যতিক্রমী ঘটনা ছিল। একটা প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে এই বিএনপির অসংখ্য নেতাকর্মী বেগম জিয়াকে রাজনীতিতে আনার জন্য অসম্ভব পরিশ্রম করেছেন, আন্দোলন করেছেন। সেই সময় সরকারের মধ্যে একটা গ্রুপ ছিল আমাদের বিএনপি, যারা বেগম জিয়া যাতে চেয়ারম্যান হতে না পারে, বিএনপির বেগম জিয়া যেন রাজনীতি না আসতে পারে, তার বিরুদ্ধচারণ করেছিলেন। একটি ঘটনার কথা আমি বলতে চাই যে বঙ্গভবনে একটা মিটিং হচ্ছে, প্রধানমন্ত্রী হবেন বিচারপতি সান্তার পক্ষে দলের যুবদলের সভাপতি আব্দুল সাহেব প্রস্তাব করলেন এবং সমর্থন করে ইসলামী বিষয়ে আমাদের উপকূলমন্ত্রী। তারপরে হঠাৎ করে রুহুল আমিন হঠাৎ আমাদের বিএনপি তখন এমপি ছিলেন, উনি প্রস্তাব করলেন জেনারেল নুরুল ইসলাম শিশুর নামে, যে উনি প্রেসিডেন্ট প্রার্থী হবেন। তো যাই হোক, তখন ছাত্র দল, জাসাস, মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠন মিলে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা বঙ্গভবনে আজকের এই অনুষ্ঠানে আমরা বেগম জিয়ার নাম প্রস্তাব করব। সেদিন ফরিদা রহমান প্রয়াত আমাদের মহিলা নেত্রী ছিলেন, হুইপ ছিলেন উনি, ফরিদা রহমান, উনি বেগম জিয়ার নাম প্রস্তাব করাতেই সমস্ত হাউস একদম পিন ড্রপ সাইলেন্ট হয়ে গেল
এবং সেদিনের মতো সবকিছু সিদ্ধান্ত ভেস্তে গেল। পরবর্তী পর্যায়ে যা হোক যেমনি হোক আস্তে আস্তে 1 মাস পরে আমরা জাসাসের একটা প্রোগ্রাম করলাম শিল্পকলা একাডেমিতে। সেই প্রোগ্রামে বেগম জিয়াকে প্রথম আমরা নিয়ে আসলাম এবং নিয়ে এসে জিয়াউর মৃত্যুর পর প্রথম প্রোগ্রামে বেগম জিয়া প্রথম বক্তব্য রাখলেন। এইভাবেই বেগম জিয়া রাজনীতিতে প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে আসছেন। একে তো দলের মধ্যে ছিলেন, তার মধ্যে দেশেরও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে বেগম জিয়াকে আসতে হয়েছে। এই জন্য কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সারা বাংলাদেশে বেগম জিয়া এমন কোনো জায়গা নাই যে ঝড়ের বেগে চলে যায় না। বেগম জিয়াকে দেখে জিয়ার প্রতিভা মনে করেছে, যেটা আমাদের জিয়াউর রহমান গ্রামের মানুষরা অসংখ্য লক্ষ লক্ষ মানুষ ঝাঁপিয়ে পড়েছিল বেগম জিয়ার ক্যারিজমা লিডারশিপের কথা বলছে শাহজাহান সম্রাট। বেগম জিয়া ছিল ক্যারিজমা লিডারশিপ। আর সে যখন যেত হেমিনার এবং বংশীমতদের পিছিয়ে লক্ষ লক্ষ যেমন মানুষ যেত, ইঁদুর ছানা যেত, তেমনি বেগম জিয়া যেখানে যেত লক্ষ লক্ষ মানুষ ঢল নেমেছিল। বেগম জিয়া আপসী নেত্রী এবং বেগম জিয়ার সেই নেতৃত্বের কারণে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। বেগম জিয়ার নেতৃত্বের কারণে বারবার তার আঘাত এসেছে। আধিপত্য শক্তির বিরুদ্ধে বেগম জিয়া রুখে দাঁড়িয়েছেন। 111 হয়েছিল বেগম জিয়াকে ধ্বংস করার জন্য, বিএনপিকে ধ্বংস করার জন্য, জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য। তারপরও উত্তরণের মধ্য দিয়ে বাংলাদেশের সময় এসেছে যে সময়ে আমরা যেন এগিয়ে যেতে পারি। তারেক রহমানের নেতৃত্বে, বেগম জিয়ার নেতৃত্বে সে প্রত্যাশা রেখে বেগম জিয়া দীর্ঘদিন বেঁচে থাকুক এই প্রত্যাশা রেখে দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় নেতা জননেতা রাজা আব্দুল্লাহ চৌধুরীকে। বন্ধুরা, আমার এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ সংবাদপত্র এডিটর অ্যাসোসিয়েশনের বিপ্লবী সভাপতি জনাব কামাল আহমেদ মজুমদারকে, মোস্তফা কামাল মজুমদারকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। খালেদা জিয়া, জিয়াউর রহমান, বিএনপি স্বাধীনতা, বাংলাদেশে স্বাধীনতা, খালেদা জিয়া বাংলাদেশের সার্বভৌমত্বের নাম। এই কথাগুলি মাথায় রাখলে আমরা খালেদা জিয়াকে সঠিকভাবে বুঝতে পারি। সফলভাবে গণতান্ত্রিক নেতৃত্বের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসবেন, তখন কিন্তু তার পাশাপাশি ছোট ভাই কারুল কবির খোকন এখানে উপস্থিত আছেন। সারা বাংলাদেশে এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না যেখানে জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী ছিল না, ঠিক? সেটা কেন ছিল? 9 বছর যে আপসের সংগ্রাম বেগম খালেদা জিয়া করলেন, তখন কিন্তু তরুণ সমাজের মনে দাও দাও করে চলছিল জিয়াউর রহমানের জ্বালানো সেই বন্দি শিখা, জিয়াউর রহমানের সেই স্বাধীনতার ঘোষণা। জিয়াউর রহমানকে যারা হত্যা করে ফেললো 81 সালে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে নস্যাৎ করার জন্য, যুবকরা তো তাদের মনে জিয়াউর রহমানকে লালন করেছিল। সেই জন্যই তো 90 সালের সফল সংগ্রাম, 91 সালের বিজয়। 91 সালে যখন নির্বাচন হয়, ফারুক ভাই আছেন, খোকন আছেন, রাজা আব্দুল্লাহ চৌধুরী আছেন, আমরা সাংবাদিকরা কাভার করতে গেলাম নির্বাচন। যে দেখি কি আওয়ামী লীগের যে বুথগুলি আছে, আওয়ামী লীগের যে কেন্দ্রগুলো আছে, সেখানে কর্মী বেশি, ভোটার কম। আর বিএনপির যে বুথগুলি আছে সেখানে ভোটার বেশি, কর্মী কম। আমরা তো দেখে বুঝে ফেলছি যে নির্বাচনের ফলাফল কি হবে। কিন্তু আওয়ামী লীগ তারা ঠিক করে দিয়েছিল তারা জিততে পারে নাই। যখনই স্বাধীনতার সার্বভৌমত্ব সমস্যার মধ্যে পড়ে, বাংলাদেশের মানুষ কিন্তু বিএনপিকে খুঁজে, খালেদা জিয়াকে খুঁজে।
এই কথাগুলি আমাদের মনে রাখতে হবে। 24 সালে আবার আরেকটা স্কুলিং এসেছে মানুষের মনের মধ্যে, যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সমুন্নত করতে হবে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য এদেশেরই কিছু মানুষ কাজ করে যায়। অনেকে মনে করেন 24 সালে গণ অভ্যুত্থান না হলে আর 6 মাস 1 বছরের মধ্যে আমরা পরাধীনতার আরো অনেক কাছাকাছি চলে যেতাম। ট্রেন, ট্রাক, অনেক কিছুই চলাচল শুরু হতো, তার মাধ্যমে অনেক কিছু আসা যাওয়া করতো। অনেকে মনে করেন কিছু বাহিনীর লোকজন এর মাধ্যমে আমাদের দেশে অবস্থান করত। আমাদের দেশের এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যেখানে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর ট্রেনিং হয়, সেখানে আমাদের যাদের আমাদের মোকাবেলা করতে হবে তারা এসে আমাদের পাসিং আউট প্যারেডে এই অবস্থা আমরা চলে গেছি। কাজেই খালেদা জিয়ার জন্য না হলে, জিয়াউর রহমান সাহেবের জন্য না হলে বাংলাদেশের অবস্থা কি হতে হবে বলতে পারি। এদেশে যে জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তি, তাদের প্রতিনিধিত্ব করেন জিয়াউর রহমান, তাদের প্রতিনিধিত্ব করেন বেগম খালেদা জিয়া, তাদের প্রতিনিধিত্ব করেন জনাব তারেক রহমান। এই কথাটা মাথায় রাখতে হবে। তারা যদি এই পথ থেকে বিচ্ছুত হন তাহলে কিন্তু মানুষ আর তাদের মনে রাখবে না। স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশপ্রেম, এই দেশের 20 কোটি মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে চায়। খালেদা জিয়া যেহেতু তার পক্ষে কথা বলেন, তাদের জন্য কথা বলেন, তাদের স্বার্থে কথা বলেন, সেই জন্য মানুষ তার পিছনে দৌড়। সেই জন্য যদি ক্যারিজমেটিক লিডার এইভাবে না মানুষের জন্য কাজ করেন, সেজন্যই মানুষ তার পিছনে দৌড়ায়। যদি কাজ না করতেন, ভাই দেহে সংখ্যায় শেখ হাসিনা কি খালেদা জিয়ার চেয়ে কম? একই তো দেখো, একই তো মানুষ, একই তো বাংলাদেশ। খালেদা জিয়ার মুখ দিয়ে দেশপ্রেমের কথা বাইরে, আরেকজনের মুখ দিয়ে দেশপ্রেমের কথা বাইরে না। খালেদা জিয়ার মুখ দিয়ে স্বাধীনতা, আমি একটু না বললাম, স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বাইরে, আরেকজনের মুখ দিয়ে বাইরে না। এই জন্যই খালেদা জিয়ার দেশ জনপ্রিয়তা। এই কথাটা মনে রাখতে হবে। তিনি অসুস্থ, তাকে কারাগারে দিয়ে অনেক ভুল চিকিৎসা করে তার অনেক ক্ষতি করা হয়েছে। অনেকে বলেন তাকে স্লো পয়জনিং করা হয়েছিল, নাহলে অল্প সময়ের মধ্যে তার এই সুস্থ মানুষটার স্বাস্থ্যের এত অবনতি হওয়ার কথা না। আমরা আজকে তার 80তম জন্মবার্ষিকীতে তার আরো দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ তাকে ভালো রাখুন, কারণ তার আরো জীবিত থাকা দরকার। জাতীয় সূত্রে বল আরো বেশি দিন সবল থাকা দরকার। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংহত করা পর্যন্ত খালেদা জিয়ার দরকার, তারেক জিয়ার দরকার। এই কথা বলে অনেক ধন্যবাদ আমাদের প্রিয় অভিভাবক মোস্তফা কামাল মজুমদারকে। বন্ধুরা, আমার এক পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আওয়ামী দুঃশাসন বিরোধী আন্দোলনের রাজপথের সাহসী যোদ্ধা, সাবেক এমপি, বিএনপির সম্মানিত যুগ্ম মহাসচিব, আমাদের নেতা জননেতা খায়রুল কবির খোকন। খায়রুল কবির খোকনকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছে। বিএনপি চেয়ারপারসন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, আপসীন দেশনেত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী ও ৮১তম জন্মদিন উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা ও অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার জননেতা জনাব হুমায়ুন কবির ব্যাপারী, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, আমার সকল নেতা, সকল গণতান্ত্রিক আন্দোলনের রাজপথের পরীক্ষিত নির্যাতিত নেতা, বিএনপির চেয়ারপারসনের
উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, বারবার জাতীয় সংসদ নির্বাচিত সংসদ সদস্য, দলের সাবেক হুইপ, গণমানুষের নেতা, সংগ্রামী জননেতা জনাব আমাদের অত্যন্ত প্রিয় নেতা আমাদের জনাব দিন ফারুক ভাই উপস্থিত আছেন, আমাদের প্রিয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমাদের বিশিষ্ট সাংবাদিক আমাদের মুস্তফা কামাল মজুমদার ভাই উপস্থিত আছেন, আমাদের আরেক প্রিয় সহকর্মী, আমাদের বিশিষ্ট সাংস্কৃতিক জগতের উজ্জ্বল নক্ষত্র, আমাদের জাসাসের সাবেক সভাপতি, বিশিষ্ট লেখক, কলামিস্ট জনাব রাজাবিদুল্লাহ চৌধুরী উপস্থিত আছেন, আমার অনেক প্রিয় সহকর্মী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সঙ্গীত শিল্পী, জাতীয় শক্তির প্রতীক, সংগ্রামী নেতা জনাব মনির খান সহ সম্মানিত আলোচকবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আমার এই সংস্কৃত দলের অভিনন্দন জানাই যে আজকের এই নেতৃত্ব শুভ জনবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনার আয়োজন করেছে করার জন্য। তো বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় তিনি দেশ, জাতি, জনগণের জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি যে অবদান রেখেছেন, এই দুই এক মিনিটে তার সম্পর্কে বলে শেষ করা যাবে না। তার যে বাংলাদেশ মানুষের জন্য তিনি যে স্বীকার করেছেন, তিনি আমরা তাকে দেখেছি যে আমাদের মহান স্বাধীনতার ঘোষক, বহুদিনের গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, বিএনপির প্রতিষ্ঠাতা, আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে 1981 সালের 30 মে যখন সেই চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তের মধ্যে তাকে নৃশংসভাবে যখন হত্যা করা হলো, তার পরবর্তীতে তারা চেয়েছিল যে বিএনপিকে নিষিদ্ধ করে এবং বিএনপির অস্তিত্ব বাংলাদেশে না থাকে, ধ্বংস করার গভীর চক্রান্তের অনুষ্ঠিত করা হয়েছিল। তারা বলেছিল জিয়া রহমান মাইনাস বিএনপি শূন্য, মানে বিএনপি বেসিক্যালি নো পার্টি, তারা মনে করেছিল। তখন আমাদের সেই দেখেছিলাম তখন সেই কথিত সামরিক জান্তা, স্বৈরাচার সামরিক জান্তার এরশাদ কিন্তু সকল ক্ষমতা সেই ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছিল একটি দেশের পাশের একটি দেশের চক্রান্তে, এটা সবাই জানি। তো সেখানে পরবর্তীতে সংবাদ দিতে পারে না। যখন তার মৃত্যুতে তার শহীদ হওয়ার পর আমরা দেখেছিলাম বাংলাদেশের পুরো পৃথিবী স্তম্ভিত হয়ে গিয়েছিল এবং দেখেছিলাম তার যে জনপ্রিয়তা যে তুঙ্গে ছিল, আমরা দেখেছিলাম যে তার মৃত্যুর পরে সে আমাদের ঐতিহাসিক মানিক মিয়াকে আমরা দেখেছিলাম যে পৃথিবীর একজন রাষ্ট্রনায়কের পৃথিবীর সর্ববৃহৎ যে জানাজা হয়েছিল, প্রায় 40 লক্ষাধিক লোকের সেই জানাজা হয়েছিল, সেই জানাজা জানা হয়েছিল। আপনাদের গুগলে সার্চ দেন তাহলে দেখতে পারবেন যে দেখতে পারবেন যে পৃথিবীর কোন রাষ্ট্রনায়কের সর্ববৃহৎ জানাজা হয়েছিল, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। সেইখানে কিন্তু তার পরবর্তীতে আমরা দেখেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি তখন এই শূন্যতা যেটা আমাদের বলার চেষ্টা করেছেন, যে সেখানে কিন্তু আমাদের দলের ভিতরে আমাদের হুদামতিনতারা অনেক চেষ্টা করেছিলেন বিএনপিকে ধ্বংস করার জন্য। সেখানে কিন্তু বেগম খালেদা জিয়া সেখানে কিন্তু হাত ধরেছিলেন, নেতৃত্বে এসেছিলেন 1982 সালের শেষের দিকে। কিন্তু 1984 সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি দলের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন এবং আজ পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপারসনের দায়িত্বে আছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি আসতে পালন করছেন। এবং তাকে পরবর্তীতে অনেক প্রতিকূল দীর্ঘ 9 বছর, আমি সংক্ষেপে বলতে চাই যে আমাদের দিন ফারুক তিনি তার সার্বভৌম মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন। দীর্ঘ 9 বছর একটি ফ্যাসিস্ট স্বৈরাচার, সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে আসাদের বিরুদ্ধে লড়াই করেছেন। লড়াই করতে গিয়ে বারবার বিজয়ের ধাপ মধ্যে এসে এই শেখ হাসিনার বেইমানি বিশ্বাসঘাতকতার কারণে আন্দোলন আবার স্থগিত হয়ে পড়েছে। আর চূড়ান্ত বিজয় আমরা অর্জন করতে আমাদের অনেক সময় প্রলম্বিত হয়েছে। 86 সালেও আমরা দেখেছিলাম যে বিজয় যখন চূড়ান্ত পর্যায়ে, যখন আমরা ধার প্রান্তে, তখন দেখেছিলাম রাতে রাতারে গোপন করে শেখ হাসিনা তিনি পালিয়ে গিয়ে গভীর রাত্রে তিনি সাথে লং ড্রাইভে গিয়ে বলেছেন আমি রাজি। তিনি সেই শহীদের রক্তের সাথে বেইমানি করে সর্বযুদ্ধ জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হয়েছিলেন। চিটাগাংয়ের যে হত্যাকাণ্ড ছিল তারপরে বলেছিলেন শহীদের রক্তের সাথে বেইমানি করে যারা নির্বাচনে তারা জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হবে। তিনি জাতীয় বেইমান চিহ্নিত হয়ে নির্বাচনে গিয়ে প্রলম্বিত করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু সেই নির্বাচন অংশগ্রহণ করেন নাই।
আমরা দেখেছি সেখানে কারা গিয়েছিল সেই ইতিহাস আমরা সবাই জানি। কিন্তু পরবর্তীতে আমরা যে ইতিহাস আমরা দেখেছি 90-তে সেপ্টেম্বর অভ্যুত্থানের মধ্য দিয়ে এরশাদের পতন হয়েছে। সেই পতনের বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী। এই দেশের মানুষ তাকে আপসহীন দেশ নেত্রী খেতাব দিয়েছিল, আর শেখ হাসিনাকে জাতীয় বীর হিসেবে চিহ্নিত করেছিল। এখানে ছিল শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে পার্থক্য। সেখানে দেখেছিলাম যে 91-এ তারা সরকার গঠন করেছিল, তারা করে ফেলেছিল, 10টার বেশি সিট পাবে না বলেছিলেন, কিন্তু সেখানে বিএনপিকে 10 জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে সরকার গঠন করার সহযোগিতা করেছিল। দেখেছিলেন আপনারা 91-এ। তারপরে তারা বলেছিলেন 1 সেকেন্ড 1 মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেওয়া হবে না, এবং সূক্ষ্ম কারচুপি হয়েছে। পৃথিবীর সব ইতিহাসে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন হয়েছিল আমাদের সেই শাহাবুদ্দিন সরকারের অধীনে, সেটা সবাই আমরা জানি। সেই নির্বাচনও তারা বিকৃত করেছিল, যার কারণে গণতন্ত্রের অভিযাত্রাকে তারা ব্যাহত করেছিল। তারপরে যে সংস্কৃতি ইতিহাস আমরা সবই জানি। সর্বশেষ আমরা দেখেছেন যে তিনি সংসদীয় গণ উত্তরণ করেছেন, মানে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট করেছেন, এবং তিনি 96-এ তিনি কিন্তু সেখানে আন্দোলনের মুখে পালিয়ে যান না। তিনি কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ জনগণের সামনে তিনি গিয়ে সেখানে আপনি দেখেছেন জনতার মঞ্চ তারা করেছিল, আমরা করেছিলাম গণতন্ত্র মঞ্চ, দেখেছিলেন পার্টি বিশের সামনে। সেখানে গিয়ে কিন্তু তিনি পদত্যাগ করেছেন, পালিয়ে যান নাই, বাংলাদেশ থেকে পালিয়ে যান নাই। কিন্তু সেখানে যেহেতু বিএনপি জনগণের দল, লক্ষ লক্ষ কোটি জনগণের দল, তিনি অনেকে বলেছিল সেখানে আমরা পরবর্তী এত প্রতিকূলতার মধ্যে, অত ষড়যন্ত্রের মধ্যে তা দেখেছেন বিএনপি 116টি সিট পেয়েছিল 96-এ। 2001 সালে আমরা দেখেছেন 2001-এও আমরা 216টি সিট পেয়েছিলাম। তারপর অনেক চক্রান্ত করে অনেলিগেন্ট সৃষ্টি হয়েছিল। অনেলিগেন্ট কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়, গভীর চক্রান্তের ষড়যন্ত্রের অংশ হিসাবে -2 ফর্মুলা কি জানেন? বেগম খালেদা জিয়া তারই প্রমাণ। সেখানে আমরা দেখেছিলাম কিভাবে শেখ হাসিনা সেই ফখরুদ্দিন মলিকের সাথে আপোষ করে তিনি দেশ ছেড়ে টাটা দিয়ে পালিয়ে গিয়েছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া বলেছেন যে তিনি দেশে তাদের উপরে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করা হয়েছিল, দেশ ছাড়ার জন্য দেশ ছেড়েছিলেন, তিনি ছাড়েন না। তাদের কমান্ডের উপর নির্যাতন করা হয়েছিল, 3 তলা থেকে ফেলে দিয়ে তার কোমরে হাড় ভেঙে ফেলা হয়েছে, কুকুরকে নির্যাতন করা হয়েছে, যার পরবর্তী তাকে জীবন দিতে হয়েছে। আপনারা দেখেছেন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন সেই জিয়া পরিবার। তারপরে আমরা দেখেছেন সেখানে কিভাবে সেখানে বেগম খালেদা জিয়া বলেছিল জনগণের কাছে একটি কথা বলেছিল যে আমার বাইরে কোনো প্রভু নাই, আমার 3টি পরিবার, একটি পরিবার দেশের জনগণ, একটি আমার দল, এবং একটি আমার পরিবার, একটি দেশের জনগণ, আমার দল, আমার পরিবার, তার বাইরে আমার কোনো ঠিকানা নাই। তিনি বলেছেন দেশ ছেড়ে পালিয়ে যান নাই। সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে 2008 সালে নির্বাচন হয়েছিল, 57 নির্বাচন সকের নির্বাচন হয়েছিল, বিএনপি 30টা সিট পায়। এটা কি চিন্তা করা যায়? ঢাকা ডিভিশনে একটি আসনও পায় নাই, এটা কি হতে পারে? সেখানে কি পরিমাণ ষড়যন্ত্র চক্রান্ত হয়েছিল, যেখানে আমাদের বিএনপি ঘাঁটি দুর্গ হিসেবে আমরা চিহ্নিত। প্রিয় বন্ধুরা, সেইখানে কিন্তু আমরা দেখেছিলাম যে চক্রান্তের অংশ হিসেবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যেটা একটা বিমর্ষিত ছিল সেটা 15 অ্যামেন্ডমেন্ট করে সেখানে বাতিল করে দেওয়া হয়েছিল। কারণ জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মোদী নির্বাচন হলে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ জিয়া দল, খালেদা জিয়া দল, তারেক রহমানের দল সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ বিজয় লাভ করবে। তাই তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করার জন্য খাইরুল হককে দিয়ে সেই কাজটি করিয়েছিল। আমরা জানেন যে তার ইতিহাস আস্থা করে আজকে তারা নিক্ষিপ্ত হয়েছে সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার জন্য। এছাড়া আজকে পরবর্তীতে সমস্ত ইতিহাস আমরা জানেন 2014 নির্বাচন জানেন 18 দিনের ভোট রাতে হয়েছে, বিনা ভোটে 154 হয়েছে, 2024 হয়েছে, আমি আর দামি হয়েছে। দেখেছেন সেগুলো কি হচ্ছে? বেগম খালেদা জিয়া কিন্তু নীতি প্রস্তাব সরেন নাই, যার কারণে তাকে 2 কোটি 10 লাখ টাকার একটি অর্থ আত্মসাতের একটি মামলা দিয়েছে। যেই টাকা এসেছিল কুয়েত এবং সৌদি আরব থেকে আসছে আমাদের এতিমদের জন্য, সেই টাকা ব্যাংকে এফডিআর করা আছে, এখন 9 কোটি টাকা হয়েছে বর্তমানে। তার 1 টাকা দুর্নীতি হয় না, তৎপর হয় না। তারপরে তার আপনারা দেখেছেন ক্যাঙ্গারু আদালতে সে ফরমেশি রায় দিয়ে বেগম খালেদা জিয়াকে 5 বছর পরে হাইকোর্ট থেকে আরো 5 বছর 10 বছর সাজা দিয়েছে। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই। পরিকল্পিতভাবে 6 বছর তাকে জেলখানা তাকে নির্যাতন করা হয়েছে। শুধু নির্যাতন না, তাকে হত্যা করার জন্য স্লো পয়জন করা হয়েছে। একটি পরিত্যক্ত সেই পুরানো যে ওল্ড ওয়ার্ডের নাজিমউদ্দিন রোডের সেই কেন্দ্রীয় যে আমাদের জেলখানা ছিল, সেখানে একটি জরা জীর্ণ ভাঙাচোরা একটি পোকা মাকড় বিচ্ছু যেখানে থাকে সেখানে তাকে রাখা হয়েছিল। আপনারা দেখেছেন কিভাবে একজন সাবেক প্রধানমন্ত্রী সর্ববৃহৎ দলের এবং মানে যে সে চেয়ারপারসন তাকে কিভাবে হত্যা করার জন্য বিনা চিকিৎসায় তাকে হত্যা করতে চেয়েছিল। 6টি বছর তিনি কারারুদ্ধ ছিলেন এবং আইনের প্রতি শ্রদ্ধা দেখে কিন্তু তিনি কারাগারে গিয়ে তিনি আদালতে গিয়ে তিনি সারেন্ডার করেছেন। তিনি কিন্তু পালিয়ে যান নাই। দেখেছেন যে 2018
2018 সালে 5 ফেব্রুয়ারি তিনি কিন্তু সারেন্ডার করেছিলেন, আমরা মনে আছে থাকার কথা আপনাদের। সেখানে কিন্তু তিনি আইনের প্রতি শ্রদ্ধা দেখেছেন, কিন্তু এই সরকার পরিকল্পিতভাবে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু নীতির পথে আপোষ করেন নাই। তিনি যদি আপোষ করতেন বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন, আর উনি কিন্তু বিলাসবহুল জীবনযাপন করতেন। উনি কিন্তু দেশের জনগণের জন্য, গণতন্ত্রের জন্য, এই দেশের দলের জন্য, জনগণের জন্য, এই দেশের মানুষের জন্য কিন্তু তিনি ফেসিস্টের সাথে এবং ফখরুদ্দিন মইনুদ্দিনের সাথে কিন্তু কোনো আপোষ করেন নাই এবং দেশের জন্য করেছেন। এই দেশের জন্য করতে গিয়ে তার উপরে অত্যাচার পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা অত্যন্ত বিরল। দেখেছেন রাখে আল্লাহ বাড়িকে, কিন্তু দেখেছেন যে তাকে পরিবর্তিত পরিস্থিতিতে এই আন্দোলন সংগ্রামের যে ভূমিকা রেখেছেন মাস্টার মাইন্ড তারেক রহমানের, সেই বেগম খালেদা জিয়া বুদ্ধি পরামর্শ দিয়ে সেই আন্দোলনকে চূড়ান্ত বিজয়ের পথে নিয়ে আমরা আজকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছি। গণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠার জন্য উনি দেখেছেন যে আপনার জুলাই আগস্টে যে ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থান হয়েছে, এটা কিন্তু 2 মাসের আন্দোলন হয় নাই, দীর্ঘ 16 বছর আন্দোলনের ধারাবাহিকতায় মানুষের উপরে যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা, মামলা, দেশে কোনো আইনের শাসন ছিল না, বিজেপির স্বাধীনতা ছিল না, ন্যায় বিচার ছিল না,